ইনসেস্ট শব্দটির সাথে সেভাবে আমি কখনোই পরিচিত ছিলাম না। খুব সাদামাটা ঢাকা শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। মা বাবার একমাত্র সন্তান। ঢাকা শহরের একটি মোটামুটি নামী স্কুলে পড়ালেখা করেই দিন পার করছিলাম। কিন্তু আমার এই সাদামাটা জীবনই একজন হোম টিউটরের আগমনে যেন এক অন্য রূপ ধারণ করল, যা আমি কখনোই কল্পনাই করিনি। আমার মায়ের প্রতি কিভাবে আমার ইনসেস্ট ভাবনা জন্মালো এবং তার অন্তিম পরিণতি কি, সেই গল্পই শোনাবো এই সিরিজে। আমার নাম সু, যা বললাম ঢাকা শহরের একটি মধ্যবিত্ত পরিবারে বাস। বাবা বেসরকারি অফিসে কাজ করেন। আমার মায়ের নাম শায়লা, বয়স ৩৯-এর ঘরে তখন। উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি হবে। মায়ের চেহারা খুব অসাধারণ নায়িকার মতো সুন্দর না, কিন্তু সে যথেষ্ট সুন্দর। গায়ের রং হলদে ফর্সা, একটু মোটা গড়নের। মা এমনিতে খুবই রক্ষণশীল। বাসায় আমি বুঝবার পর থেকে তাকে ওড়না ছাড়া দেখিনি। বাহিরে গেলে মাথায় কাপড় জড়িয়ে যান এবং বাসায় সব সময় সালোয়ার কামিজ পরেন। মায়ের গলায় একটি গোল্ড চেইন পরেন, ডান হাতে একটা চুড়ি। আংটি খুব একটা তার পছন্দের না। কানে একটা সাদা রঙের ছোট্ট দুল পরেন। তো মায়ের দিকে আমার ওইরকম নজর কখনো ছিল না, যা ঘটনাক্রমে আমার জীবনে আসে। এই ঘটনা যখন থেকে শুরু হয় তখন আমার জীবনে প্রথম ইনসেস্ট শব্দটি প্রবেশ করে। তো ঘটনা ধীরে ধীরে শুরু করা যাক। বড় ক্লাসে উঠবার জন্য বাসায় হোম টিউটর রাখতে হয় আমার। মা টিচারের খোঁজ করেন এবং পরে আমাদের পাশের বাড়ির এক আঙ্গুকেল একজন ভার্সিটি পড়ুয়া টিচার ঠিক করেন। তার নাম ছিল রাজন। তো ফোনে কথা বলার পর একদিন বিকালে রাজন ভাইকে বাসায় আসতে বলেন মা। তো একদিন বিকালে রাজন ভাই আমাদের বাসায় আসেন। বেশ লম্বা এবং মোটামুটি পড়ুয়া এক্স ছাত্রই সে। পরনে একটা চশমা, হ্যাংলা পাতলা। রাজন ভাই বাসায় এলে আমি গেট খুলে দেই। আমাদের বাসায় রুম মূলত ৩টে, একটা ডাইনিং এবং 2টো বেডরুম। আমার রুমে একটি খাট আছে এবং একটি পড়ার টেবিল। রাজন ভাইয়া এসে পড়ার টেবিলে বসেন। আমি ভাইয়ার সাথে পরিচয় হই। ভাইয়া আমার স্কুল পড়ালেখার খোঁজ নিতে নিতেই মা চলে আসেন। মায়ের পরনে সালোয়ার কামিজ, সাদা একটা সালোয়ার আর কালো পায়জামা আর কালো ওড়না। মাথায় কাপড় দেননি, কিন্তু একদম বুক ঢেকে এসেছেন। মা এসে রুমে ঢুকতেই রাজন ভাইয়া দাঁড়িয়ে সালাম দেন মাকে। এরপর মা খাটে বসেন এবং রাজন ভাইয়ার সাথে সব বিষয় নিয়ে আলাপ করতে থাকেন। কবে আসবে সে, কি পড়াবে ইত্যাদি। এর মধ্যেই হঠাৎ মায়ের ফোন আসে। মা রাজন ভাইকে একটু ইশারা দিয়ে ফোনটা রিসিভ করে কথা বলতে থাকেন। তখন আমিও অন্যমনস্ক হয়ে এদিক সেদিক তাকাতে তাকাতে রাজন ভাইয়ার দিকে তাকাতেই আমি একটু থমকে যাই। রাজন ভাইয়া মায়ের হাতের দিকে এক নজরে তাকিয়ে আছেন এবং ঘন ঘন ঢোক গিলছেন। মায়ের ফর্সা হাতে একটু হালকা লম্বাটে আঙ্গুল। বাম হাতে নখ আছে একটু লম্বা, ডান হাতে নেই। মা ডান হাত দিয়ে ফোন কানে দিয়ে আছেন আর বাম হাত তার কোলের উপর রেখে দিয়েছেন এবং রাজন ভাই এক দৃষ্টিতে মায়ের হাতের দিকে তাকিয়ে আছে। এই দৃষ্টিটা একটু অন্যরকম। মনে হচ্ছে রাজন ভাই মায়ের হাতের সব আঙ্গুলগুলো পরখ করছেন এবং কিছু ভিন্ন একটা ভাবছেন। এরপর তার চোখ চলে যায় নিচের দিকে মায়ের পায়ের কাছে। মায়ের পা বেশ সুন্দর, ফর্সা পাতা, সাদা আঙ্গুল আর হালকা চ্যাপ্টা নখ। নীল নীল ভেইনগুলো যেন তাকিয়ে আছে এমন লাগে। মা পা দুটোকে এক জায়গায় করে বসেছিলেন এবং পায়ের আঙ্গুল হালকা নাড়াচাড়া করছিলেন। রাজন ভাই মায়ের পায়ের দিকে তাকিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলেন এবং এটা দেখেই আমি গরম হয়ে গেলাম। কেন যেন আমার খেলোয়াড় আস্তে আস্তে লম্বা হয়ে গেল। এ এক আজব অনুভূতি। রাজন ভাই তাকিয়েই আছে পা দুটোর দিকে, যেন সে প্রত্যেকটা আঙ্গুল এবং প্রত্যেকটা নখ পরখ করছে। মা এর ফোনে কথা শেষ হয়ে যেতেই সে আবার ঠিক হয়ে বসে এবং মায়ের সাথে কথা শেষ করে বিদায় নেয়। আমার সাথেও বিদায় নেয়, কাল থেকে আসবে বলে। সেদিন রাতে আমি সারা রাত মায়ের হাত আর পায়ের দিকে তাকিয়ে থাকি। কেমন যেন অদ্ভুত লাগছে। কি সুন্দর আঙ্গুলগুলো। খাওয়ার টেবিলে বাবার সাথে খেতে বসে খেতে খেতে দেখতে থাকে মা কাজ করছে। তার আঙ্গুলগুলো দেখতে থাকে, আস্তে আস্তে গরম হতে থাকে। খাবার পর মা তার রুমে বসে টিভি দেখছিলেন। আমি তার পাশে টিভি দেখার ভান করে বসি এবং তার পায়ের দিকে তাকিয়ে থাকি।
এই পায়ের দিকেই কেমন একটা নজরে তাকিয়েছিলেন রাজন ভাই। তিনি কি এই পাতে কিছু করার কথা ভাবছিলেন? এই হাতে কি করতেন? হাত দিতেন নাকি? আমি বিছানাতে শুয়ে চোখ বন্ধ করে ভাবছিলাম এইসব এবং নিজের অজান্তেই নিজের খেলোয়াড়টা নাড়তে থাকি। উফ, এত ভালো কেন লাগছে বুঝতে পারছি না। সেদিন রাতে এসব ভেবেই কাটিয়ে দেই। পরদিন রাজন ভাইয়া এসে পড়াতে শুরু করে আমাকে। কিছুদিন এভাবে চলে। মা খুব একটা আসেন না এই রুমে। রাজন ভাই আসলে তিনি তার রুমে থাকেন বা রান্নাঘরে কাজ করেন। একদিন চা দিতে এসেছিলেন এবং যথারীতি আমি দেখলাম সে মায়ের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলছেন। মা যখন চলে যান মায়ের পিছনের দিকে তাকিয়ে থাকেন।